গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাহলে আজকের ক্লাসে প্রত্যেকে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে প্রত্যেকে, এবং ক্লাসটাকে লাইক করে দেবে। ক্লাসটা শুরু করার আগে তোমাদের সামনে প্রশ্ন রয়েছে প্রত্যেক দিনের মতো। প্রত্যেকটা প্রশ্ন স্যার আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে এবং না পারলে আমার কাছ থেকে সলিউশনগুলো দেখে নেবে। তাহলে তোমাদের কি হবে, ক্লাসের মধ্যে একই সঙ্গে রিভিশন এবং প্র্যাকটিস দুটোই হয়ে যাবে, এবং ক্লাস শেষ হওয়ার পরে আরেকবার তোমরা যেই সব প্রশ্নগুলোতে আটকিয়েছিলে সেই সব প্রশ্নগুলো একবার তোমরা প্র্যাকটিস করে নেবে নিজেরা। তাহলে এইভাবে স্যার আমাদের বেসটা ক্লাসের মধ্যে, অর্থাৎ একটা ক্লাসেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এইভাবে যদি আমরা স্যার প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকি তাহলে আশা করব আমি যে তোমরা পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবে, এবং অল্প সময়ের মধ্যে ঠিক যতটুকু সময় পাবে সেই সময়ের মধ্যে। তাহলে চলো প্রত্যেকে যুক্ত হয়ে যাবে ক্লাসে, একবার ক্লাসটাকে শেয়ার করে দিবে স্যার। প্রথম প্রশ্ন আমরা শুরু করব। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, খুব সুন্দর প্রশ্ন, আশা করি তোমরা করতে পারবে উত্তরটা। চলো কি বলছে, যদি এ বি এবং সি এর গড় নম্বর হয় 80 এবং বি ও সি এর গড় নম্বর হয় 85, তাহলে এ যত নম্বর পেয়েছিল, অর্থাৎ এ কত নম্বর পেয়েছিল আমাদেরকে জিজ্ঞাসা করছে। তার মানে দেখো, আমাকে বলছে এ কমা বি কমা সি এর গড় নম্বর হচ্ছে 80, তিনজনের গড় নম্বর হচ্ছে 80। তাহলে স্যার এখান থেকে আমরা কি বুঝবো যে তিনজনের মোট নম্বর কত হয়ে যাবে? এ প্লাস বি প্লাস সি এর মোট নম্বর কত হয়ে যাবে স্যার? 80 গুণিত 3। আমরা মোট নম্বর কিভাবে করি? গড়টাকে গুণ করে দিব কার সঙ্গে? যতজন ব্যক্তি থাকবে ততই দ্বারা আমরা গুণ করে দিব, তত দ্বারা গুণ করে দিব। তাহলে 80 গড় বলেছে, ব্যক্তি কতজন? তিনজনের গড় 80, তার মানে তিনজনের মোট নম্বর কত হয়ে যাবে? 3 দ্বারা গুণ করে দিব, তাহলে হয়ে যাবে 3 8 24 240। তারপরে কি বলছে, এবং বি ও সি এর গড় নম্বর 85। বি এবং সি এর, বি কমা সি এর গড় নম্বর হচ্ছে 85। তাহলে বি এবং সি এর মোট নম্বর কত হয়ে যাবে স্যার? 85 এর সঙ্গে কত গুণ করে দিব? 2 গুণ করে দিব, যেহেতু কতজন ব্যক্তি আছে? 1 2, তাহলে 2 দ্বারা গুণ করে দিব, তো হয়ে যাবে কত? 0 আর 2 16 17, 170। তার মানে আমরা দেখো তিনজনের এ বি সি এর তিনজনের গড় নম্বর, অর্থাৎ মোট নম্বরটা কত পেলাম? তিনজনের নম্বরের যোগফলটা পেলাম 240, আর এখানে দুজনের নম্বরের যোগফলটা পেলাম 170। তাহলে বলছে যে এ এর প্রাপ্ত নম্বর কত, অর্থাৎ এ কত নম্বর পেয়েছিল। তাহলে দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কত পেয়েছে স্যার? 240। তার মধ্যে বি প্লাস সি কত পেয়েছে স্যার? বি প্লাস সি পেয়েছে, অর্থাৎ বি এবং সি মিলে পেয়েছে 170। তাহলে বি প্লাস সি এর মানটা 170 বসিয়ে দাও, আমার 240। তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা পেয়ে যাব 240 মাইনাস এই 170টা ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করে দাও 170, তাহলে বিয়োগ করলে 70। তাহলে স্যার এ এর প্রাপ্ত নম্বর কত পেয়ে গেলাম স্যার? এর প্রাপ্ত নম্বর পেয়ে গেলাম আমরা 70। কীভাবে করলাম? গড় দিয়ে দিয়েছে, তিনজনের গড় নম্বর দিয়ে দিয়েছে, তাহলে আমরা বের করব মোট নম্বর। মোট নম্বর কীভাবে পাবো? যতজন ব্যক্তির গড় বলেছি তত দ্বারা গুণ করে দেবো গড়টাকে, পেয়ে যাব মোট নম্বর। এখান থেকে মোট নম্বর তিনজনের পেয়ে গেলাম, এখান থেকে দুজনের পেয়ে গেলাম এত। তাহলে তিনজন থেকে দুজনেরটা বাদ দিয়ে দেবো, বাকি একজনেরটা আমরা পেয়ে যাব। কে বাকি রয়েছে? এ। তাহলে এর গড় প্রাপ্ত নম্বর পেয়ে গেলাম 70। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি স্যার? 70। চলো পরের প্রশ্ন দেখবে। আশা করি নেক্সট এই টাইপের প্রশ্ন আসলে তোমরা এবার নিজেরাই করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, এক ব্যবসায়ী 28 টাকা প্রতি কেজি দরে 120 কেজি আলু কিনলো। এক ব্যবসায়ী 28 টাকা প্রতি কেজি দরে 120 কেজি আলু কিনলো। কত কেজি স্যার কিনেছে? 120, অর্থাৎ 120 কেজি কিনেছে আলু। সে 50% লাভে 80 কেজি আলু বিক্রি করে দিল। অর্থাৎ তুমি 120 কেজি আলু কিনেছো 28 টাকা প্রতি কেজি করে, অর্থাৎ 1 কেজির দাম 28 টাকা করে 120 কেজি আলু কিনেছো, যার মধ্যে তুমি 80 কেজি, এই 120 কেজির মধ্যে 80 কেজি কী করে দিচ্ছ স্যার? 80 কেজি তুমি 50% লাভে বিক্রি করে দিচ্ছ। তারপরে বলছে যে বাকি আলু বিক্রি করলো 25% লাভে। তার মানে 80 কেজি আলু, এই 120-র মধ্যে 80 কেজি আলু তুমি 50% লাভ করে বিক্রি করলে, আর এই বাকি এই আলুটা বাকি কত থাকলো? 120-র মধ্যে 80 বিক্রি করে দিয়েছো, বাকি থাকলো কত? 120 থেকে 80 বাদ দিয়ে দাও, 40। তার মানে 40 কেজি আলু কী করছো তুমি? 25% লসে বিক্রি করছো। তাহলে বলছে যে ওই ব্যবসায়ী, অর্থাৎ তুমি কত লাভ বা ক্ষতি করলে, অর্থাৎ ওই ব্যবসায়ী কত লাভ বা ক্ষতি হলো ওই ব্যবসায়ী, আমাকে জিজ্ঞাসা করছে। অর্থাৎ সম্পূর্ণ আলুটা বিক্রি করার ফলে আমার লাভ কত পার্সেন্ট বা ক্ষতি কত পার্সেন্ট হলো জিজ্ঞাসা করে। তাহলে এই টাইপের স্যার যখনই অঙ্ক থাকবে একটা জিনিস মনে রাখবে
যে কত টাকা কেজি দরে কিনেছে আমি দেখতে যাব না, কত কেজি আলু বলেছে 120, তার মধ্যে 80 কেজি বিক্রি করেছে 50% লাভে, 40 কেজি বিক্রি করেছে 25% লাভে। তাহলে এই যে লাভ এবং লসে কত কেজি করে বিক্রি করলো আলু, সেটার আমরা অনুপাতটা বের করব। তাহলে অনুপাত বের করলে 40 একে 40, 40 দুয়ে 80, 2 অনুপাত 1, তার মানে 2 অনুপাত 1-এ কি করেছে আমাদের আলুটা লাভ এবং লসে বিক্রি করেছে। তাহলে এইটা কি করছে আমার 80 কেজিটা কি করছিল 50% লাভে, তার মানে 2 এর 50% কত হয়ে যাবে 50/100, তার মানে লাভটা কত হয়ে যাবে স্যার 2 কাটলো 1, তার মানে আমরা পেয়ে গেলাম লাভটা কত টাকা 1 ইউনিট। তার মানে 1 ইউনিট কি করেছে স্যার লাভ, এখানে 1 টাকা তুমি মনে মনে ধরে নাও যে এটা 1 টাকাই, মানে এই 80 কেজি আলু বিক্রি করে কত টাকা লাভ করেছে 1 টাকা লাভ করেছে। এবার দেখো এটা লাভ, লাভটাকে প্লাসে লিখো। এবার দেখো এটা কি করছে লস করছে, কতটা লস করছে স্যার এই 1 টাকে বিক্রি করে 1 ইউনিট আলুকে বিক্রি করে 25% লস করছে। 25% মানে কি স্যার 25/100, তাহলে 1 এর 25% কত হয়ে যাবে 1 এর মানে কি গুণ, তাহলে 1 গুণ 25/100, তাহলে 4 25 100। যেহেতু এটা লস হচ্ছে সেই জন্য লসকে আমরা মাইনাস দ্বারা লিখবো, তাহলে উপরে কি থাকলো 1/4, তার মানে কত হয়ে গেল স্যার 1/4 আমার লস করেছে। তার মানে দেখো তো 1 টাকা লাভ করেছে আর -1/4 টাকা লস করেছে, তাহলে তার মোট লাভ কত হয়েছে, তোমার কাছে ধরো 20টা লেবু আছে স্যার, 20টা লেবুর মধ্যে তুমি 10টা লেবু 10 টাকা লাভে বিক্রি করলে, 10টা লেবু 10 টাকা লাভ করে বিক্রি করেছো, এবং বাকি 10টা লেবু তুমি কি করেছো স্যার, বাকি 10টা লেবু তুমি করেছো 5 টাকা লস করে বিক্রি। তার মানে তোমার মোট লাভ বা লস কত হলো, অবশ্যই লাভ হয়েছে, যেহেতু তুমি অলরেডি আগে 10 টাকা লাভ করে নিয়েছিলে 10টা লেবুতে, বাকি পরে 10টা লেবুতে 5 টাকা লস করলে, তার মানে লাভ তোমার কত থাকলো, লাভ থেকে লসটা বাদ দিয়ে দিব, 10 থেকে 5টা বাদ দিয়ে দিলে কত আসবে 5, তার মানে তোমার কাছে 5 টাকা লাভ রয়েছে। তার মানে সেম জিনিসটা এখানে করবো, 1 টাকা লাভ করেছে এত টাকা লস করেছে, তাহলে তার কাছে মোট লাভটা কত আছে 1 থেকে 1/4 বাদ দিয়ে দিব, পেয়ে যাবো আমরা কত 4, 4 একে 4, 4 থেকে 1 বার 3, 3 বাই হয়ে যাবে কত 4, 4 এর সঙ্গে 1 গুণ করব কত হয়ে যাবে 4 একে 4, 4 থেকে বিয়োগ আছে সেজন্য বিয়োগ করে দেবো 1, কত পেয়ে যাবো 3, 3টা উপরে 4 নিচে ছিল 4 নিচে, তার মানে এত টাকা কি করেছে স্যার লাভ করেছে। তাহলে এত টাকা লাভ করেছে, কত ইউনিট আলু বিক্রি করেছে স্যার 2 আর 3, মোট আলু কত 2 আর 3, টোটালটা বিক্রি করে তো এত লাভ হয়েছে, তাহলে 2 আর 3 ইউনিট আলু বিক্রি করে এত টাকা লাভ হয়েছে, তাহলে 100-র মধ্যে কত 100, 100 মানে কি শতকরাই কত, শতাংশ মানে 100 দ্বারা গুণ করে দেবো, তার মানে 3 বাই এই 4টা স্যার কোথায় চলে আসবে আমাদের, এই 4টার নিচে চলে আসবে, এই 4টাকে নিচে বসে দাও, গুণিত 3 ছিল ইন্টু 100%, তাহলে দেখো 3 3 কাটবে 4 25-এ 125, তার মানে আমরা পেয়ে গেলাম কত স্যার 25% লাভ করেছিল, 25% লাভ করেছিল। তাহলে তার সম্পূর্ণ ব্যবসায় তার কত পার্সেন্ট লাভ হয়েছে 25%। এখানে কিন্তু দেখো আলু কত টাকা কেজি দরে কিনেছিল সেটার প্রয়োজন পড়লো কি পড়লো না, সেই জন্য সবসময় মনে রাখবে যে যত কেজি আলু বলেছে যত লাভে এবং কতটা লসে বিক্রি করেছে আগে সেটার তুমি অনুপাতটা বের করো, এবার সেখান থেকে কত পার্সেন্ট লাভে কোনটা বলেছে কত পার্সেন্ট লসে, সেখান থেকে লাভ লসটা বের করো। এবার লাভ থেকে লসটা আমরা বাদ দিয়ে দেখবো, যতটা লাভ পাবো সেটা করে দিব কতর মধ্যে লাভ 2 + 1, 3 ইউনিট জিনিস বিক্রি করে আমার কি এত টাকা লাভ হয়েছে, এত টাকা লাভ হয়েছে 3 ইউনিট বিক্রি করে, তাহলে 100 শতকরাই বলেছে, তার মানে 100 তে কত বের করতে গেলে আমরা ইন্টু 100% করে দিব, পেয়ে যাব 25% স্যার। তার মানে এই টাইপের স্যার যখনই তোমরা অঙ্ক দেখতে পাবে এই মেথডে তোমরা করে নিবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমরা করতে পারবে। চলো পরের প্রশ্ন পড়বে। আর ক্লাসটা কেমন লাগছে, তোমরা কতটুকু বুঝতে পারছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, যেহেতু তোমরা না বুঝতে পারলে স্যার আমি আরও একটু ডিটেলসে গিয়ে বোঝাবো, একেবারে অলরেডি জিরো থেকে নিয়ে চলছে, তোমরা যদি বলো যে আরও ভিতর থেকে বোঝাও তাহলে আরও ভিতর থেকে বোঝাও, একটা জিনিসকে 4বার বলবো কিন্তু তোমাদের বোঝা দরকার। চলো, আমার ততক্ষণ করিয়ে লাভ হবে না ক্লাসে প্রত্যেকটা জিনিস যতক্ষণ না তোমাদের লাভ হয়েছে, তোমরা যদি বুঝতেই না পারো তাহলে আমার করানোর উদ্দেশ্যটাই কি। চলো পরের প্রশ্ন দেখবে, একজন সাইকেলিস্ট কি বলছে, একজন সাইকেলিস্ট 8 কিমি দূরত্ব 8 কিমি যায় 25 কিমি পার ঘন্টা গতিবেগে। একজন সাইকেলিস্ট অর্থাৎ সাইকেল আরোহী অর্থাৎ যে সাইকেল চালায় তাকে আমরা বলি সাইকেলিস্ট, একজন সাইকেলিস্ট 8 কিমি দূরত্ব যাচ্ছে, কত কিমি স্যার 8 কিমি দূরত্ব যাচ্ছে, দেখো এটা হয়ে গেল 8 কিলোমিটার, 8 কিলোমিটার দূরত্ব যাচ্ছে কত গতিতে স্যার 15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিমি পার আওয়ার অর্থাৎ 15 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তারপরে বলছে তারপর আরও 8 কিমি যায় 20 কিমি পার ঘন্টা গতিবেগে, তার মানে আরও 8 কিমি অর্থাৎ এখান থেকে আবার সে 8 কিমি যাচ্ছে, 8 কিলোমিটার যাচ্ছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে।
তাহলে বলছে তাহলে তার গড় গতি প্রতি ঘন্টায় কত কিমি ছিল, অর্থাৎ তার গড় গতি সম্পূর্ণ যাত্রা এখান থেকে এখানে যেতে তার গড় গতিটা কত ছিল জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো স্যার আগের ক্লাসে হয়তো আমি বলেছিলাম তোমাদেরকে, যখনই দেখো এখানেও ডিস্টেন্স 8 এখানেও ডিস্টেন্স 8, অর্থাৎ দুই জায়গাতেই দূরত্বটা আমাদের কি 8 কিমি করে রয়েছে। তাহলে যখনই ডিস্টেন্স সেম থাকবে অর্থাৎ একই থাকবে, তাহলে আমরা কি করব, ফর্মুলা একটাই হচ্ছে, সেটা হচ্ছে 2 ইন্টু দুটার গতির গুণফল, প্রথমটার গতি ইন্টু দ্বিতীয়টার গতি বাই প্রথম গতি প্লাস দ্বিতীয় গতি। কি হয়ে যাবে স্যার, যখনই দুটো ডিস্টেন্স আমার দুটোর দূরত্ব সমান থাকবে তখন করে দেব 2 গুণিত প্রথমটার গতি ইন্টু দ্বিতীয়টার গতি বাই দুটো গতির যোগফল 15 যোগ 20। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করো, 2 ইন্টু 15 ইন্টু 20 বাই 15 আর 20তে কত হয়ে যাবে স্যার 35। তাহলে 5 দ্বারা 3, 5 7 35, তাহলে 3 2 6, 6 20, 6 2 12, 120, 120 বাই 7 যদি আমরা ডিভাইড করি স্যার কত হয়ে যাবে, 7 1 7, 7 5 12, 7 7 49, 1 7 1 7, তার মানে 17.1% হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা সরি পার্সেন্ট বলছি, এত কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা বা কিমি পার আওয়ার হয়ে যাবে আমাদের কি গড় গতি, অ্যাভারেজ স্পিড এ ভি, অ্যাভারেজ স্পিড অর্থাৎ গড় গতি, অ্যাভারেজ স্পিড, এ ফর অ্যাভারেজ, এস ফর স্পিড বা গড় গতি তোমরা লিখতে পারো। তাহলে গড় গতিটা সম্পূর্ণ যাত্রায় গড় গতি কত পেয়ে গেলাম স্যার, 17.1 কিমি পার ঘন্টা। যখন দুটো জায়গার কথা বলবে, দুটো ডিস্টেন্স অর্থাৎ দুটো সমান দূরত্বের কথা বলবে, দেখো 8 কিমি 8 কিমি দুটা সমান দূরত্বের স্যার যখন কথা বলবে তখন আমাদের কি হয়ে যাবে স্যার, তখন হয়ে যাবে আমাদের 2 ইন্টু দুটো গতির গুণফল বাই দুটো গতির যোগফল করে দিলে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে এখান থেকে করে নিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার স্যার। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, যদি এ অনুপাত বি সমান 2 অনুপাত 5 এবং বি অনুপাত সি সমান বি অনুপাত সি হয় 3 অনুপাত 4, তাহলে বলছে এ অনুপাত সি কত হবে। আমি তোমাদেরকে বলে দিয়েছি একবার, খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছিলাম অনুপাতেরটা, আশা করি তোমরা করতে পারবে প্রত্যেকে। দেখো কি বলছে, আচ্ছা প্রশ্ন থেকে আমি ডাইরেক্ট পিক করবো। তাহলে কটা পদ রয়েছে স্যার, প্রশ্ন দেখো এ বি আর সি, তিনটা আলাদা আলাদা পদ রয়েছে এ বি সি, তার মানে আমরা লিখবো এ অনুপাত বি অনুপাত সি। তার মানে দেখো প্রথমে আমাকে এ অনুপাত বি বলেছে 2 অনুপাত 5, তার মানে এ অনুপাত বি বলেছে 2 অনুপাত 5, তার মানে এ এর মান 2, বি এর মান 5 বসিয়ে দাও। তারপরে কি বলেছে বি অনুপাত সি হচ্ছে 3 অনুপাত 4, বি অনুপাত সি তার মানে বি কোথায় আছে এখানে, তার মানে এর নিচে লেখাও 3 অনুপাত কত হয়ে যাবে স্যার, সি এর মানটা 4 বলেছে। আমরা করব এইভাবে, এখানে অনুপাত বসিয়ে দাও, এখানে অনুপাত, 5 পরে কিছু নেই মানে স্যার কি করব 5 বসিয়ে দেব, 3 আগে কিছু নেই মানে 3 বসিয়ে দেব। এবার করে দেব গুণ, 3 2 6 অনুপাত 3 5 15 অনুপাত 4 5 20, তার মানে এখান থেকে পেয়ে গেলাম এ অনুপাত বি অনুপাত সি এর মানটা 6 অনুপাত 15 অনুপাত 20। এখান থেকে এবার আমাদেরকে যা জিজ্ঞাসা করতে পারে বের করতে পারবো। আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে, এ অনুপাত সি, এ অনুপাত সি, তাহলে এর ভ্যালু স্যার কত পেলাম 6, সি এর ভ্যালু কত পেলাম 20। তাহলে দেখো এখানে অনুপাত মানে আমি কি বলেছিলাম যে সর্বনিম্ন আকারে প্রকাশ করো, অর্থাৎ কেটে কুটে যত একবারে নিচে নামাতে পারো। তাহলে দেখো 2 দ্বারা কাটবো, 2 দ্বারা 3, 2 দ্বারা 10, তার মানে 3 অনুপাত 10, আর কাটাকাটি যায় না, তার মানে উত্তর হয়ে গেল 3 অনুপাত 10। আগে এখানে দেখতাম যে তিনটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যায় কি, যাচ্ছে না, তিনটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটা এ অনুপাত বি অনুপাত সি চাইলে আমার এটাই উত্তর হয়ে যেত। কিন্তু যখন আমাকে এ অনুপাত সি চেয়েছে তাহলে এর মান 6, সি এর মান 20, তাহলে 6 আর 20তে আমরা তো কাটতে পারবো 2 দ্বারা, দুটো সংখ্যাকে 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 10, তার মানে 3 অনুপাত 10 হয়ে গেল আমাদের কি স্যার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। চলো স্যার পরের প্রশ্ন প্রত্যেকে করবে। প্রশ্ন কি বলছে স্যার, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, বলছে একটি ট্রেন 125 কিমি দূরত্ব 1 ঘন্টায় যেতে পারে। একটি ট্রেন 125 কিমি দূরত্ব যেতে পারে কত 1 ঘন্টায়, তাহলে ট্রেনটি কত দূরত্ব যেতে পারবে 2.3/4 ঘন্টায়, 2.3/4 ঘন্টায় কত কিমি যেতে পারবে আমাকে জিজ্ঞাসা করছে। তারপর দেখো স্পিডটা কি বলে দিয়েছে, আমাকে বলছে 125 কিমি দূরত্ব 1 ঘন্টায় যেতে পারে, 125 কিমি দূরত্ব 1 ঘন্টায়, তার মানে দেখো 125 কিমি দূরত্ব যেতে পারছে কত, এত কিলোমিটার যেতে পারছে আমার 1 ঘন্টায়, অর্থাৎ 1 আওয়ারে, অর্থাৎ কিমি পার ঘন্টাতে। স্পিডটা তার মানে আমার কি হয়ে গেল
125 কিমি/ঘন্টা আমাকে কথার মাধ্যমে লিখে বলেছে যে 100 কিমি/ঘন্টা, অর্থাৎ 125 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তার মানে কি হয়ে গেল স্পিডটা? 125 কিমি/ঘন্টা স্পিড পেয়ে গেলাম, গতিটা। এবার কি বলছে, তাহলে ট্রেনটি কত দূরত্ব যেতে পারবে 2/3/4 ঘন্টায়। অর্থাৎ সময় কত বলেছে? 2/3/4 ঘন্টায়। তার মানে পূর্ণভঙ্গ 4 2 8, 8 আর 3 কত হয়ে গেল? 11/4 ঘন্টায়। স্পিড পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে, টাইম পেয়ে গেলাম। তাহলে ডিস্টেন্স কিভাবে বের করবো? আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স সমান কি হয়ে যাবে? কোনাকুনি গুণ করে দাও, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তার মানে স্পিড কত আছে স্যার? 125 ইন্টু টাইম কত আছে? 11/4। তাহলে দেখো এটাকে কি করে দেবো স্যার? 125 ইন্টু 11/4 আমার কিন্তু কাটাকাটি কাটাকাটি যায় না, এখানে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যাবে না। তার মানে কি করে দেবো? গুণ করে দাও। 5 11 55, 5 হাতে থাকলো কত? 5, 11 2 5 27 7 হাতে থাকলো কত? 2, 11 কে 11 আর 2 13, 13/4। তাহলে দেখো কত হয়ে যাবে? ভাগ করো, 3 4 12, 4 4 16, 3 4 12 দশমিক 3 4 12, 3 0 4 7 28, আচ্ছা 334.7 কিমি হয়ে যাবে আমাদের উত্তর। 343, আচ্ছা 343.7 কিমি হয়ে যাবে স্যার আমাদের উত্তর। ভাগ করতে গেলে পেয়ে যাবো 343.7, আর কিছু একটা হবে, সেই জন্য আমরা এটাকে ধরে নেব, একটা দশমিক সংখ্যা পর্যন্ত ধরবো, 343.7। অপশানে যদি 2 দশমিক পর্যন্ত থাকতো তাহলে 2 দশমিক পর্যন্ত বের করে দেখতাম। যেহেতু 1 দশমিক পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে একটা সংখ্যায় আমার দেওয়া আছে প্রশ্নে, সেই জন্য আমরা এখান থেকে করে দিব 343.7 কিমি। স্পিডও পেয়ে গেলাম, টাইমও পেয়ে গেলাম। এখান থেকে ডিস্টেন্স বার করতে বলেছে, ডিস্টেন্সটা আমরা বের করলাম, অর্থাৎ এত সময় কত দূরত্ব যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো স্যার পরের প্রশ্ন দেখবে। পরের প্রশ্ন যাওয়ার আগে স্যার আমি তোমাদের কাছে একটা একটু সময় নিব, একটা কথা বলার ছিল তোমাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেই হবে, কারণ আজকালের যে সমাজের চিন্তা ভাবনা প্রচুর স্যার খারাপ চলছে। এত মানে নিচু চিন্তা ভাবনার লোক থাকে সমাজে স্যার, এবং যাদের হাতে স্যার সমাজের দায়িত্ব রয়েছে, তাদের যে চিন্তাধারাটা এত নিচু লেভেলের স্যার, আমি বুঝতে পারছি না। আমার জেলাতে একটা বইমেলা হচ্ছিল স্যার, আমি গিয়েছিলাম সেখানে বইমেলাতে। তো বইমেলাতে গিয়ে স্যার আমি যে হোস্টেল থেকে পড়াশোনা করেছি সেই হোস্টেলে একটা টিচার, সাহিত্যের টিচার, তিনার সঙ্গে আমার দেখা হলো। স্যারের সঙ্গে তো আমি কথা বললাম, স্যারও আমার সঙ্গে কথা বলল আগ্রহী হয়ে। আমি যেহেতু স্যারের চাই ছোট, স্যারের সঙ্গে তো আমাকে আগে গিয়ে কথা বলতে হবে। কিন্তু স্যারটা এত ভালো, স্যার নিজে থেকে এসে আমার সঙ্গে কথা বলল। তো স্যারের সঙ্গে যখন আমার কথা শুরু হলো, তো স্যার জিজ্ঞাসা করছিল আমাকে যে কি করছিস এখন? তো আমি বললাম স্যারকে, যে স্যার বললো হ্যাঁ খুব সুন্দর, ভালো। তো স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার কেমন চলছে আর কি। তো স্যার বললেন যে এখন তো তেমন আর পড়াই না আমি। স্যার পড়াতো, অনেক স্কুলে পড়াতো, স্যার বলছে যে এখন আর আমি পড়াই না। স্যার কেন হঠাৎ করে পড়ানো ছাড়লেন কেন তো স্কুল? তো স্যার বলছেন যে স্কুলের ম্যানেজমেন্টের এতটা মানে চিন্তাধারা নিচে নেমে গেছে, আর গার্জেনরা যারা স্টুডেন্টদেরকে, যারা নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছে, তাদের চিন্তাধারা এত নিচু লেভেলে নেমে গেছে স্যার। একজন টিচার যদি একটা স্টুডেন্টের ভালোর জন্য কিছু বলতে যায়, সেটা যেন স্টুডেন্টের পছন্দ মতো কথা হয়, এভাবে বলতে হবে, এটা ম্যানেজমেন্টের কথা। আর স্টুডেন্টদের কাছে স্যারকে চলতে হবে তাদের মতো, এটা ছাত্রদের কথা। মানে কি নিচু লেভেলে নেমেছে আমাদের সমাজ আজকে, এতটা জঘন্য হয়ে গেছে যে কিছু বলার নেই। যে স্কুলে আমরা শুধু বইয়ের পাতার পড়া শিখতে যাই না স্যার, বিজ্ঞান বা সাহিত্য চর্চা করতে যাই না, যেখানে আমরা নিজের জীবনের কিছু আদর্শ শিখতে যাই, যে গুরুজনদেরকে দেখে আমরা শিখব, তিনারা বলছে যে স্টুডেন্টরা যেভাবে চাই সেভাবে প্রোভাইড করো।
তো স্যার বললেন তিনি যে এই জন্য আমি আর পড়াই না। তাহলে স্যার কতটা নিচু লেভেলে পৌঁছে গেছে। তাহলে আমি তোমাদের কাছে একেবারে হাত জোড়া করে স্যার আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমাদের যদি কোনো ভাই বা বোন তোমার চাইতে বয়সে ছোট থাকে, তারা যদি স্কুলে যায় তাহলে যেন টিচারকে যথেষ্ট সম্মান দেয়। আমি তোমাদেরকে এই টিচার বলে আমি বলছি না, আমি তোমাদের একটা ভাইয়ের মতোই, ভাই মনে করো আমাকে বা বড় দাদা যা মনে করতে পারো, সেই হিসাবে বলছি আমি। তাদেরকে এটুকু শেখাবে তোমরা, তোমাদের দায়িত্ব হচ্ছে যে তোমার ভাই বা বোনটা স্কুলে গিয়ে যেন টিচারের সঙ্গে যেন কোনো রকম দুর্ব্যবহার না করে। টিচারদের একটাই আশা থাকে স্টুডেন্টদের কাছে, শুধু একটা সম্মান। আর সত্যি আজকের সমাজে টিচার এবং স্টুডেন্টের মধ্যে সেই আগের মতো সম্পর্কটা নেই। আমরা হয়তো যারা আগের স্টুডেন্ট রয়েছি, কোথাও না কোথাও আমাদের স্যারদেরকে দেখতে পেলে আমরা সম্মান জানাই স্যারদেরকে। কিন্তু আজকালের সমাজের ছাত্ররা, আজকের সমাজের ছাত্ররা স্যার মানে মোটেও না, মানে বলতে লজ্জা করছে। বরঞ্চ মাস্টাররা যদি স্টুডেন্টদেরকে দেখে নেয় তাহলে দূর দিয়ে পালাতে হচ্ছে, যেন কিছু উল্টো পাল্টা কিছু না বলে দেয়। সেজন্য স্যার তুমি যদি পরিবারের বড় হয়ে থাকো তাহলে অবশ্যই সেই শিক্ষাটা তুমি তোমার নিজের ভাই বোনদের দাও। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, সমাধান করো 0.05 ইন্টু 0.4। একেবারে সহজ প্রশ্ন রয়েছে স্যার। দেখো ক্যালকুলেশনে অনেকেই ভুল করে ফেলো, কিন্তু দেখে নাও কি বলছে 0. চলো প্রত্যেকে করো দেখি, প্রশ্নটা প্রত্যেকে করবে, কার কার উত্তর হচ্ছে দেখছি আমি। 0.05 ইন্টু, চলো প্রত্যেকে নিজে করবে, এখানে দেখার প্রয়োজন নেই, নিজে করবে। তাহলে দেখো 0.05, আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। এই অঙ্কটা করার জন্য এটুকু সময় যথেষ্ট। দেখো 0.05 তার মানে কি, এটা যদি আমি দশমিকটা তুলতে চাই তাহলে কি করতে হবে স্যার, দশমিকের জন্য 1, পরে দুটা সংখ্যা রয়েছে, দুটা শূন্য নিচে গুণ আছে, গুণ বসাবো, দশমিকটা তুলবো, দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা শূন্য। তার মানে এখান থেকে দেখো কোনো সংখ্যার আগে জিরো লাগানো না লাগানো সমান, মুছে দাও। এই সংখ্যার আগে শুধু জিরো রয়েছে, তার মানে জিরোটাকে মুছে দাও। তার মানে উপরে থাকলো 5 গুণিত কি স্যার 4। এবার দেখো 5 দ্বারা কাটবো 2 আসবে, 2 দ্বারা কাটবো 2 আসবে, 2 দ্বারা কাটবো 50। তার মানে উপরে কি বেঁচে থাকলো 1। তার মানে উপরে থাকলো 1, নিচে থাকলো 50। তাহলে 1 দ্বারা ভাগ করে দাও, দশমিক নিব, শূন্য বসাবো, 50 বড় 10-এর চাইতে, আবার যাচ্ছে না সেজন্য শূন্য বসাবো, আবার শূন্য নিব। তাহলে 50 2 100, তাহলে কত হয়ে যাবে স্যার 0.02। 0.02 হয়ে গেল আমাদের অ্যান্সার। কাদের কাদের 0.02 অ্যান্সার এসছে তোমরা প্রত্যেকে একবার কমেন্টে লিখবে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, সোহেল তার পুত্রের চাইতে 25 বছরের বড়। তাহলে আমি কি বলেছিলাম, যখনই এজ রিলেটেড অর্থাৎ বয়স সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে তাহলে তোমরা আগে একদিক থেকে পড়বে আর একদিক থেকে করবে। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে সেম অ্যাপ্লাই, বাট এই টাইপের যখনই প্রশ্ন আসবে বয়স সংক্রান্ত তাহলে একদিক থেকে পড়ো, একদিক থেকে করো, তোমার প্রশ্নও পড়া স্যার কমপ্লিট হবে, উত্তরও কমপ্লিট হবে। তাহলে দেখো সোহেল হচ্ছে তার পুত্রের চাইতে 25 বছরের কি বড়, তাহলে সোহেল আর তার পুত্র এখানে, তাহলে সোহেল হচ্ছে তার পুত্রের চাইতে 25 বছরের বড়। তাহলে পুত্রের বয়স যদি আমি এক্স ধরি তাহলে সোহেল তার চাইতে 25 বছর বড় হবে। তাহলে 25 প্লাস এক্স, এক্স প্লাস 25 হয়ে যাবে স্যার। তুমি তোমার চাইতে আমি 5 বছরের বড়, তাহলে কথার অর্থ কি, তোমার বয়স যদি 20 হয় তাহলে আমি কত হবে 20 যোগ 5 25। তার মানে তার পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে সোহেলের হয়ে যাবে এক্স প্লাস 25। এবার কি বলছে, 5 বছর পর তার বয়স পুত্রের দ্বিগুণ হবে 5 বছর পর। আজকে যদি আমার বয়স 20 হয় তাহলে 5 বছর পর কত হবে 20 যোগ 5, তাহলে এদের বর্তমান বয়স এটা পেলাম। তাহলে 5 বছর পর কত হয়ে যাবে স্যার, 5 যোগ করে দাও, এক্স প্লাস 25 প্লাস 5 কত হয়ে যাবে এক্স প্লাস 5। 5 বছর পর এদের বয়সটা পেয়ে গেলাম, তাহলে 25 আর 5-এ কত হয়ে যাবে স্যার 30। তাহলে 30, তার মানে এক্স প্লাস 30 পেয়ে গেলাম সোহেলের বয়স, আর পুত্রের বয়সটা, সোহেলের পুত্রের বয়স কত এক্স প্লাস 5। তাহলে বলেছে
5 বছর পর সোহেলের যে বয়সটা হবে তার পুত্রের বয়সের দ্বিগুণ অর্থাৎ 2 গুণের সমান হবে। অর্থাৎ সোহেলের আজকে 5 বছর পরে যে বয়সটা পেলাম তার পুত্রের বয়সের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে তাদের দুজনের বয়সটা সমান হয়ে যাবে। তাহলে তার পুত্রের বয়সের দ্বিগুণ মানে কি এর দ্বিগুণ, পুত্রের বয়স এর দ্বিগুণ, এর মানে কি গুণ, দ্বিগুণ মানে কি 2 দ্বারা গুণ করে দেব পেয়ে যাব। তাহলে দেখো x প্লাস 30 ইকুয়াল টু এক্স ইন্টু 2, তাহলে 2x প্লাস 5 ইন্টু 2 10। তাহলে কত হয়ে যাবে স্যার? দেখো এক্স মাইনাস 2x, এই 2xটাকে এপারে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল, এই 30টাকে ওপারে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে 10 মাইনাস 30। তাহলে দেখো x থেকে মাইনাস 2x বাদ দিলে মাইনাস x ইকুয়াল টু মাইনাস 30 থেকে 10 বাদ দিলে মাইনাস 20, তাহলে মাইনাস মাইনাস কাটলো x এর ভ্যালু পেয়ে গেলাম 20। তাহলে বলছে তাহলে 3 বছর পর সোহেলের বয়স কত হবে? তাহলে বর্তমান বয়স কত স্যার সোহেলের? x প্লাস 25, তাহলে x এর মান বসিয়ে দাও, তাহলে 20 প্লাস 25, তাহলে কত হয়ে গেল স্যার? 45। তাহলে বলেছে 3 বছর পর, তাহলে বর্তমান বয়স পেলাম আমরা 45, তাহলে 3 বছর পর কত হবে? 3 যোগ করে দিব, তা সমান হয়ে যাবে 48। তার মানে কত পেয়ে গেলাম স্যার? সোহেলের 3 বছর পর সোহেলের বয়স কত হবে স্যার? 48, অর্থাৎ 48 বছর বয়স। দেখো একদিক থেকে আমি পড়লাম প্রশ্নটা আর একদিক থেকে কমপ্লিট হয়ে গেল, প্রশ্ন পড়া শেষ হলো, অ্যান্সারও শেষ হলো। বয়স সংক্রান্ত প্রশ্নগুলো স্যার সবচেয়ে সহজ, জয়টা বয়স সম্পর্ক অর্থাৎ রিলেটেড এজ রিলেটেড প্রশ্ন আসবে, ধরে নিবে যে ততটা মার্ক তোমাদের একবারে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে একেবারে বাধা মার্ক তোমরা সেই নম্বরটা পাবেই, এত সহজ অঙ্ক থাকে। শুধু নিয়ম একদিক থেকে পড়ো, একদিক থেকে বসিয়ে যাও। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের। চলো পরের প্রশ্ন দেখবে, নিউমেরিক টাইপের প্রশ্ন রয়েছে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় একটা না একটা এসে থাকে ডব্লিউবিপিতে। কি বলছে? 1 থেকে 100-র মধ্যে 3 এককের স্থান কতবার বসবে? আচ্ছা 3 এককের স্থানে কতবার বসবে বলেছে। 1 থেকে কতর মধ্যে স্যার? 1 থেকে যদি আমি 100 লিখতে যাই 100, তাহলে বলছে 3 এককের ঘরের স্থানে কতবার বসবে। একক মানে কি স্যার? এটা একক, এটা দশক, এটা শতক। 100 পর্যন্ত 3টেই ঘর থাকবে, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। তার মানে দেখো 1 থেকে যদি 10 পর্যন্ত লিখতে যাই 1 2 3, আচ্ছা এককের ঘরে কি বসবে? 1 2 3 4 5 6 7 8 9, এগুলো কি স্যার? প্রত্যেকটা আমার এককের ঘরের সংখ্যা। এবার যদি আমি লিখতে যাই, তার মানে দেখো 1 থেকে 10-এর মধ্যে 3 এককের ঘরে কয়টা আছে স্যার? একটা, তার মানে একটা পেলাম। এবার দেখো এবার যদি আমি 10-এর পরে লিখতে যাই, 10টা কি দশকের ঘরে বসবে? 1 0 11 12, এই ঘরে দেখবো আমি এককের ঘরে দেখবো 3 কতবার আসবে? 13 14, এভাবে 19 পর্যন্ত যাব, তাহলে দেখো আবার 3 একবার আসবে, তাহলে কতবার আসছে? প্লাস একবার। তাহলে এইভাবে করে করে যদি স্যার আমরা দেখতে যাই 1 থেকে 10-এর মধ্যে পাবো একবার, দাঁড়াও এখানে দেখো 1 থেকে 10-এর মধ্যে পাবো একবার, প্লাস 10 থেকে 20-এর মধ্যে পাবো একবার, 20 থেকে 30-এর মধ্যে পাবো কতবার স্যার? 20 থেকে 30-এর মধ্যে পাবো একবার, 30 থেকে 40-এর মধ্যে পাবো একবার। যেহেতু এককের ঘরের বলেছে, দশকের ঘরে বলেনি, 30 সমান কি? দেখো 30-এর ঘরে যখন যাব 30 3 31 3 32, তাহলে তো দেখবে যে অনেকগুলো পাচ্ছি, এগুলো কিন্তু দশকের ঘরের, এই পারের গুলো দেখবো কতবার 3 আসে। একমাত্র 33-এ আমি এককের ঘরে 3 পাবো। তার মানে 30 থেকে 1 থেকে 10-এর মধ্যে 1, 1 থেকে 20-এর মধ্যে একটা, আচ্ছা 20 থেকে 10 থেকে 20-এর মধ্যে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50-এর মধ্যে একটা, 50 থেকে 60-এর মধ্যে একটা, 60 থেকে 70-এর মধ্যে একটা, 70 থেকে 80-এর মধ্যে একটা, 80 থেকে 90-এর মধ্যে একটা, 90 থেকে 100-এর মধ্যে একটা পাবো। তাহলে কত হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা কটা পাবো স্যার? আমরা 10টা পাবো। তার মানে এককের ঘরে 3 কতবার পাবো? এককের ঘরে 3 আমরা 10 বার পাবো। এইভাবে যদি তোমাদেরকে আর অন্য প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে প্রত্যেকটা করে করে তোমরা এইভাবে দেখতে পারো। চলো আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখবে। আচ্ছা স্যার, এটাই ছিল আজকের আমাদের ক্লাসের লাস্ট অঙ্ক। আশা করি প্রত্যেকটা প্রশ্ন স্যার তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে এরপরেও, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি এরপরের ক্লাসে তোমাদেরকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর তা না হইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাকে সেখানে সেই প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে তোমরা সেখানে দিতে পারো আমাকে, সেখানে আমরা 8টা থেকে রাত্রি 8টার পরে সলিউশন বলে দেব তোমাদেরকে, প্রত্যেকটা খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেব।
আশা করব যে প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং ক্লাসটা তোমাদেরকে ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দেবে এবং ক্লাসের মাঝখানে যে একটু সময় নিলাম সেটার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর স্যার, পড়াশোনার সঙ্গে, সঙ্গে মানুষ হতে শেখো। মানুষ হওয়াটা অত্যন্ত প্রয়োজন। মানুষের মতো করে মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে মরতে হবে। জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাঝখানের সময়টাতে পথভ্রষ্ট হলে চলবে না। মানুষ হয়ে জন্মেছি স্যার, চেষ্টা করব মানুষ হয়ে মরার। মানুষের মতো মানুষ হয়ে মরার। মানুষ হয়ে যদি বাঁচতে চাও বা মানুষ হয়ে যদি বেঁচে থাকো তাহলে জীবনে অনেক উঁচু স্তরে পৌঁছাতে পারবে। তাহলে কথাগুলো একটু মনে রাখবে স্যার এবং তোমাদের যদি ছোট ভাই-বোনরা থাকে তাহলে তাদের পিছনে একটু তোমরা সময় দেবে, তাদেরকে একটু আদর্শ শেখাবে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।